নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। বিনোদন আর বিজ্ঞান এই দুটোকে যদি মেলানো হয় ঠিক কিরকম রসায়নের সৃষ্টি হয় আমার সত্যিই জানা নেই। তবে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি নিজেই আর কি প্রতিভু। একদিকে তার সিনেমা রয়েছে, অন্যদিকে তার বিজ্ঞানের কাজ রয়েছে, এবং সব মিলিয়ে তিনি আমাদের সামনে চিটাগংয়ের মতো এত সুন্দর একটা ফিল্ম উপহার দিয়েছেন। তিনি আর কেউ নন, বেদব্রত পাইন। আপনারা প্রত্যেকেই জানেন। অনেক অনেক স্বাগত বেদদা। প্রথমেই তোমাকে আরো একবার শুভেচ্ছা, মানে এত ভালো একটা ফিল্ম উপহার দেওয়ার জন্য এবং সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য। তবে এই অবধি তো আপনারা জানেন, এর পরেরটা আপনাদেরকে জানাই যে বেদদা এরপর শুধুমাত্র ইন্ডিয়ান ফিল্ম নয়, হলিউড ফিল্মে, তাই তো? ওয়েল, চেষ্টা তো করছি। আমি ওদেশে থাকি, তো মানে যদি হলিউডের ফিল্ম না বানালাম তাহলে নিঃসন্দেহে। আর এগুলো কিভাবে হচ্ছে একের পর এক, প্লিজ বলো একটু। হলিউড ফিল্ম, বাঙালি পরিচালক, আমরা তো খুব এক্সাইটেড। যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, ইটস অ্যাকচুয়ালি ইটস মনিল সুরির একটা গল্প। আচ্ছা। ডেথ অফ বিষ্ণু, বম্বে চল লাইফ নিয়ে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তো ওটা ইংরেজিতে করার কথা হচ্ছে, এবং প্রোডিউসার মানে হলিউড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস। নিশ্চয়ই। আর অভিনেতারা এখন আমরা সব মানে সমস্ত কাজই এগোচ্ছে। আর অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। স্ক্রিপ্ট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এটা বম্বের ব্যাপারটা ইংরেজিতে লেখা, ইটস নট এ সিম্পল জব। নিশ্চয়ই। সেই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টর চলছে, যেমন আমাদের তো খুব ভালো ভালো অ্যাক্টর রয়েছেন, আদিল হোসেন, ইরফান। নিঃসন্দেহে এদেরকে নিয়ে আমার মুভি করার খুব ইচ্ছা আছে। ওকে, তো সেরকম একটা ভাবনা চিন্তা, তার মানে সেই ভাবনা চিন্তা খুব ভালো রকমই চলছে। আদিলের সঙ্গে কথাবার্তাও বলেছি। তো লেটস সি কোথায় দাঁড়ায় জিনিসটা। অবশ্য এটা কথা আছে না, ডিরেক্টর প্রপোজেস, প্রোডিউসার ডিসপোজেস। গড না, বাট ভগবানের উপরে প্রোডিউসার, ওকে, তার উপরে ডিস্ট্রিবিউটর। আরে বিজ্ঞানের জগৎ থেকে এসে এইগুলো সবটা বুঝতে সময় লেগেছিল প্রথমে। চিটাগংয়ের জন্য তো সবকিছু করতে হয়েছে। সেই মানে এক্সিবিটরের কাছেও দৌড়াতে হয়েছে, ডিস্ট্রিবিউটরের কাছেও দৌড়াতে হয়েছে। তুমি তো জানো, মানে মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেশে বানানোর এবং সেটাকে তারপরে রিলিজ করার যে একটা বিরাট ঝামেলা রয়েছে। ইনফ্যাক্ট মানে এখন দেশে যেটা হয়েছে, নতুন নতুন ফিল্ম তৈরি হচ্ছে, কিন্তু এখনো কিন্তু ডিস্ট্রিবিউশনের জায়গাটা ঠিক হয়নি, বিশেষ করে হিন্দি ফিল্মসের জন্য। যদিও অনেক কিছু বদলে গেছে। তুমি 2012 সালে দেখো, আমার মনে হয় যে 2012 সালে যত নতুন ধরনের ছবি হয়েছে এবং যেগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, নিশ্চয়ই, এবং তার মধ্যে যত বাঙালিরা রয়েছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, জয় জয়কার। মানে এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন নিতে গেলে সব বাঙালিদেরকে একসঙ্গে পেয়ে নিশ্চয়ই খুব মজা হয়েছে। ভীষণ মজা হয়েছে, ভীষণ। আমি যতজন বাঙালি গেছে, আমি একদম ফ্রন্ট রোতে বসেছিলাম, তাদের নাম বলে চিৎকার করে বলেছে, জানি না টিভিতে এসছে কিনা। কলকাতাকে তুমি খুব ভালো করে চেনো, মানে হাতের তালুর মতো চেনা একটা শহর, সেখানে পড়াশোনা, তারপর একটা অন্য দেশ, অন্য শহরে যাওয়া, আবার এত বছর পর আবার তুমি ফিরলে। এই যে এত বছরে কি দেখলে তোমার প্রিয় শহর কলকাতাকে বদলাতে? একটাই খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, এই হিউমিডিটিটা এখন আর সরি, কিন্তু কিছু করার নেই। ওই আমি এখন ভাবি যে মানে যখন বড় হয়েছি, তো এখানে ফুটবল খেলেছি, তার লোডশেডিং, আমাদের সময় তো লোডশেডিং একটা বিরাট ব্যাপার ছিল। ছোট্ট ফ্যান চলতো আর একটা ছোট্ট আলো জ্বলতো, সেভাবে পড়াশোনা করেছি। তো তখন তো হিউমিডিটি বুঝিনি। এখন এই লস অ্যাঞ্জেলেস শহরটা না ভীষণ খারাপ। এই লস অ্যাঞ্জেলেস শহরে থাকলেই মানে একদম আদত বদলে যায়। আর রাজনৈতিক উত্তাপ কিছু টের পেলে? দেখো বাঙালি কলকাতা রাজনীতি আলাদা করা যায় না। মানে আমার অ্যাকচুয়ালি মাঝখানে একটু মনে হচ্ছিল যে বাঙালি যেন সীমিত হয়ে পড়েছে, যে কলকাতায় আর সেই উদ্দীপনা নেই, লোকজন রাস্তায় নামছে না। আমার তো খুব ভালো লাগছে লোকজন রাস্তায় নামছে। হ্যাঁ, একেবারে। এটা এছাড়া কি আর কলকাতা চলে নাকি? তো আবার এটা মানে বাঙালি জাগো, বাঙালি জেগে গেছে। খেলাধুলোর মাঝখানে পড়াশোনার সময়টাও ঠিক বেরিয়ে আসতো। হ্যাঁ, পড়াশোনা, ও তো বললাম যে লোডশেডিং হতো, ইনভার্টার চালিয়ে একটা ছোট্ট ফ্যান আর একটা ছোট্ট আলো, পড়াশোনা হয়ে যেত। মানে তুমি খুব স্টুডিয়াস ছিলে, ভীষণ। না, মাস ভোরবেলা 5টার সময় তুলে দিত, আর আমি উঠেই আবার ঘুমিয়ে পড়তাম। তারপর মা এসে
ঘুমাচ্ছ? না না, ভাবছি। এই সমস্ত হতো আর কি। এবং সেন্ট লরেন্সের পর তুমি সাউথ পয়েন্টে যাও। সাউথ পয়েন্টে 2 বছর। আচ্ছা, তারপর তুমি আইআইটি খড়গপুরে। আইআইটি খড়গপুরের পরে কলাম্বিয়া ইউনিভার্সিটি পিএইচডি শেষ করার পরে ক্যালটেকে আমি একটা পোস্ট ডক্টরেট পাই। সেই সময় আমাদের ইনভেনশনটা হয় ডিজিটাল ক্যামেরা টেকনোলজি। তারপর এতটুকু সময় নষ্ট করেননি ওনারা তোমাকে নাসাতে নিয়ে আসতে। বেদুদা, আরেকটা বিষয় বলতেই হয়, যখন পড়াশোনা করেছো, যখন রিসার্চ করেছো, ব্যাক অফ দ্য মাইন্ড কি সবসময় ছিল যে আমি স্টোরি টেলিংটা একেবারে ঠিকঠাক মতো করতে চাই? আমার আজকে আমার এক প্রাক্তন শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, সেন্ট লরেন্সের অমিত দাশগুপ্ত। উনি আমাদেরকে কিন্তু একটা অদ্ভুত জিনিস শিখিয়েছিলেন। আমরা ছোটবেলায় মানে একদম ক্লাস 6-7 ওরকম সময় ওনাকে পেয়েছিলাম। উনি আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন, আচ্ছা, নতুনভাবে ভাবতে শিখিয়েছিলেন, নতুনভাবে ফিলিং ইমোশনস আমাদের শিখিয়েছিলেন। আমার মনে হয় সেই জিনিসগুলো আমার মধ্যে রয়ে গেছে। আমার সেই সঙ্গে সঙ্গে সায়েন্সটা ভীষণ স্ট্রং ছিল। সুতরাং আমার আমি এই কথাটা আমরা বলছিলাম যে এই যে ট্রান্সফরমেশন ফ্রম সায়েন্স টু আর্টস, এই বিজ্ঞান থেকে শিল্প, আমার কিন্তু সেটা মনে হয় না। আমার কিন্তু মনে হয় যে সবসময় আমার দুটোই আমার মধ্যে একসঙ্গে কাজ করে গেছে, দুটো সত্তাই তোমার মধ্যে সমানভাবে বেড়ে উঠেছে। হয়তো সমানভাবে নয়, কিন্তু রয়ে গেছে। আচ্ছা। এবং 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 এটাও এরকমও নয় যে বিজ্ঞানের মধ্যে কিন্তু একটা দারুণ ক্রিয়েটিভিটি রয়েছে, অনেক কিছু ইমাজিনেশন রয়েছে। ইমাজিনেশন শুধু একজন গল্প লেখকের জন্য নয়, সায়েন্সেরও কিন্তু প্রচন্ড ইমাজিনেশন লাগে। যেমন তুমি কি ইমাজিন করেছিলে যে কিউরিওসিটি যে এখন মঙ্গল গ্রহে নানান ছবি তুলে পাঠাচ্ছেন, সেই ক্যামেরা তোমরা যেভাবে তৈরি করেছিলে তোমাদের ল্যাবে, এটাও তো ডেফিনেটলি একটা এক্স্যাক্টলি আমাদের মানে ল্যাবে তৈরি হয়েছে এই কিউরিওসিটি, সেই মানে একদম হতে দেখেছি সেই ক্যামেরাগুলো, সেটা এখন ছবি তুলে পাঠাচ্ছে। অবভিয়াসলি সেটা একটা অদ্ভুত ব্যাপার। কিউরিওসিটির আমরা অ্যাকচুয়ালি কিউরিওসিটির লাস্ট মানে 4-5 বছর যখন আমি নাসাতে ছিলাম, প্রচুর লোক কিউরিওসিটি নিয়ে কাজকর্ম করেছে এবং তাদের সবার সঙ্গে কানেক্টেড ছিলাম। তো ইটস এ ভেরি বিগ থিং আমার জন্য। আচ্ছা, তবে মানে দুঃখটা হচ্ছে যে ওরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, সেগুলো ছেড়ে চলে আসতে হয়েছে। সেটা দুঃখ হয় না? সেটা দুঃখ হয় অ্যাকচুয়ালি। সেই জন্যই অনেকদিন ধরে বেরোতে পারছিলাম না, যে কারণ সবসময় অনেকগুলো কাজ হাতের সামনে রয়ে গেছে যেগুলো শেষ হচ্ছে না। তো এখন তাহলে কি করছো? অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এখন আমি আমেরিকায় বসে বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কনসাল্ট করছি। আমার মেইন কাজ ছিল তো ক্যামেরা টেকনোলজি নিয়ে, সেন্সর টেকনোলজি নিয়ে, ক্যামেরা সেন্সর টেকনোলজি নিয়ে, সেইগুলোর কাজ। আজকে ডিজিটাল শুটিং তো ফিল্ম মেকিং তো চলেই এসছে। আমি যখন শুট করেছিলাম 2010-এ, তখন প্রায় কেউই রেড ক্যামেরায় শুট করেনি। এখন তো রেড বা অ্যালেক্সা যাই বলো, সবাই তো শুট করেই চলেছে, সোনিও এসে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো ডিজিটাল টেকনোলজি যেটা আছে না, তার মধ্যে তার আরো অনেক এর থেকে অনেক উন্নত মানের ছবি হতে পারে। কারণ সেন্সর টেকনোলজির আরো নতুন কিছু কাজ করা বাকি আছে। তো সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। ওই মানে যারা পয়সা দেবে আর কি, তাদের কাজ করব। আচ্ছা, তো কারণ খেতেও তো হবে। নিশ্চয়ই। তবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করে তো পয়সা করি করা যায়। তোমার প্রথম ফিল্ম চিটাগং, এবং যতদূর জানি তুমি মুক্তিযুদ্ধ নিয়েও একটা ফিল্মের কথা ভাবছো, তাই না? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ ওটা একজন আমার মানে চাইছেন ওই ফিল্মটা বানানোর জন্য। আচ্ছা। তো ওটা বলার পরে আমার মনে হলো যে সত্যি কিন্তু যে 1971 ওয়ার, মুক্তিযুদ্ধ, ভাষা দিবস, এই পুরো জিনিসটা কিন্তু আমাদের পুরো সাউথ এশিয়াকে কানেক্ট করেছে। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। ফেজ আহমেদ বড় মানের কবি, তিনি কিন্তু অপোজ করেছিলেন পাকিস্তান যেটা বাংলাদেশে তখন করেছিল। তো এরকম একটা গল্প যদি বানানো যায়, তিনজন ক্যারেক্টার, একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি, বা এট দ্যাট টাইম ইস্ট পাকিস্তানি, সেই গল্পটা কিন্তু দারুণ হবে। সেটা কি মানে বাংলা ভাষায় করবে নাকি সেইটা নিয়ে কথাবার্তা চলছে, যে হয়তো প্রথমটা হয়তো আমরা ছোট করে বাংলা ভাষায় করব, শুধু মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে, তারপরে সেটাকে এক্সপ্যান্ড করে পুরো প্যান সাউথ এশিয়া একটা গল্প বানানোর জন্য সেটা তখন হিন্দিতে হবে। তো সেটা স্ক্রিপ্টিং ইত্যাদি এগুলো কি তুমি এগোচ্ছ এখন? দেখো ঝামেলাটা কি হয়ে গেছে, চিটাগং নিয়ে এত দৌড়াতে হয়েছে, আর সমস্তই আমার ঘাড়ের ওপর ছিল, তাই সবকিছু করার সময় পাইনি। দেখো এইগুলো তো
চিটাগং হওয়ার পরে আমাকে অনেকে বলেছেন এগুলো, মানে এটা মানে আমাকে অ্যাপ্রোচ করেছেন এটা করার জন্য। কিন্তু আমার নিজের যে 3টে গল্প নিয়ে আমি কাজ করতে চাই, সেটা নিয়ে তো কাজ করার সময় পাচ্ছি না। সেই স্ক্রিপ্টগুলো লিখতে হবে। তো আমার আশা করি এই সামারের মধ্যে চিটাগংয়ে সব কাজ শেষ হয়ে যাবে, কারণ ইউএস রিলিজ বাকি আছে, এখানে ডিভিডি রিলিজ বাকি আছে, ওটা মোস্ট প্রবাবলি অগস্ট 15 নাগাদ হবে। আচ্ছা, স্যাটেলাইট রিলিজ ওইগুলো সমস্তই ওই সময়টায়। ওটা হয়ে গেলে পরে আমি বেশ কিছু স্ক্রিপ্টের কাজ নিয়ে বসবো। মানে এর পরের ফিল্মটা কি মনে হচ্ছে যে শুটিং শুরু করতে করতে কবে নাগাদ করবে, মানে যেটাই হবে তোমার পরের ফিল্ম? হয়তো এই হলিউডের একটা ফিল্মটা বললাম, ওটার কথাবার্তা চলছে। বলিউড থেকেও, যদিও অদ্ভুত নাম বলিউড আমাদের বলা আর উচিত না, এখন যদি আমরা বম্বে তো মুম্বাই হয়ে গেছে, তো মলিউড বলা উচিত বোধহয়। মানে ওইটা চেঞ্জ হয়নি সত্যি, বলিউড হয়ে গেছে, মলিউড আর হয়নি বলো। তো সেই ওখান থেকে একটা ফিল্মের কথাবার্তা চলছে, এবং সেটা ইটস নট মানে মশালাদার বলিউড তো নয়, নতুন বলিউড বলবো, নতুন বলিউড কমার্শিয়াল ফিল্ম। হ্যাঁ বলতে পারো, যে মানে ধরো মানে যে যেমন কাহানি যেরকম চলে এসছে, হ্যাঁ সেই রকম, বাট দারুণ গল্প। এবং আমি খুবই এক্সাইটেড। তার কাস্টিংও প্রায় হয়েছে, আমি এখানে বলতে পারছি না কি, এটা ইটস আ ভেরি চ্যালেঞ্জিং আমার জন্য মনে হয়েছে। সেটা এই বছর প্রবাবলি শুরু করবে মোস্ট, ওটা যদি হয় তো হয়তো ডিসেম্বর 15 থেকে শুটিং শুরু হয়ে যাবে। ওয়ান্ডারফুল। বেদদার সঙ্গে আমাদের এই আড্ডা চলবে, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, এক্ষুনি ফিরে আসি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে রয়েছেন বেদব্রত পাইন। আজকে আড্ডায় সত্যি অনেক কথা জানতে পারছি বেদদা সম্পর্কে। বেদদা, তুমি যে অভিনেতাদের সঙ্গে কাজ করেছো, মানে নওয়াজ, মনোজ বাজপাই, ভীষণ ভালো ভালো তারা এখন কাজ করছেন, আগেও করেছেন। নওয়াজের সম্পর্কে বলতে হয় যে হ্যাঁ, চিটাগং, কাহানি, গ্যাংস অফ ওয়াসিপুর তুমি নিশ্চয়ই দেখেছো বাকি ফিল্মগুলো। কিন্তু তোমার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, কি কথাবার্তা হয়েছিল তখন? তখন নওয়াজ বোধহয় নওয়াজ হননি তখনও নওয়াজ হননি, নিশ্চয়ই হননি। তো ছোট ছোট কিছু রোল করেছিলেন। তো 2008 সালে যখন অ্যাকচুয়ালি চিটাগং, তুমি হয়তো জানো, 2008 সালে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, তখন ওই রিসেশনের জন্য বন্ধ হয়ে যায়। তো ওই সময় আমি নওয়াজকে মিট করেছিলাম, তো এনএসডি দিল্লি এনএসডি লনে আমরা বসে, ওর চোখের মধ্যে এমন একটা জিনিস আছে না, যে এটা ওর সহ অভিনেতা ভেগা তমোটিয়া যে প্রীতিলতার রোলটা করেছিল, সে বলেছিল যে, আই থিংক ইটস ভেরি ট্রু, যে নওয়াজ এমনি বসে আছে, যেই অ্যাকশন বললো, ওর একটা কিছু চোখের মধ্যে একটা কিছু হয়ে যায়, স্পার্ক, একটা হয়ে যায়, হি জাস্ট গোজ ইনটু দ্য ক্যারেক্টার। তো সেইটা আমি দেখেছিলাম, দেখে আমি নওয়াজকে সেই দিনই বলেছিলাম, নওয়াজ ভাই हमें पता नहीं कि आप कौन सी फिल्म करने, मतलब मेरे फिल्म में कौन सी रोल करने जा रहे हो, लेकिन आप मेरे फिल्म में हो। তো ওই নওয়াজ হচ্ছে চিটাগং এর প্রথম কাস্ট। আচ্ছা, প্রথম যাকে তুমি কাজ করো 2008 এবং সবাই তখন বলেছিল যে ওকে রোমান্টিক রোলে কিন্তু মানাবে না। অ্যাকচুয়ালি মানে নওয়াজউদ্দিন সিদ্দিকী রোমান্টিক রোলে সত্যি, মানে এটা না দেখলে চট করে ভাবা যায় না। হয়তো দেখো ওর নেক্সট ফিল্মেও একটা রোমান্টিক রোল করবে। ও মেবি there is a clue in it. বেদা, মানে যাদের ফিল্ম দেখে বড় হয়েছো, যাদেরকে সব সময় দেখেছো, চেয়েছো ওইভাবে ভাবনা নিজের মধ্যেও আনতে, তারা ডেফিনেটলি কারা? সত্যজিৎ রায়? দেখো, এটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি, কারণ আজকের যুগে আমাদের ভারতের ফিল্ম মেকারদের জিজ্ঞেস করলে তারা সবাই প্রথমে হয়তো বলবে ট্যারান্টিনো, নয়তো স্করসেজি, নয়তো বলবে ট্রুফো বা ফেলিনি। হ্যাঁ, নিশ্চয়ই এরা সবই ভীষণ বড় মাপের ফিল্ম মেকার, কোনো সন্দেহ নেই এই ব্যাপারটাতে। কিন্তু আমি কিন্তু এদের মুভি দেখে বড় হইনি। যাদের মুভি দেখে আমার মানে যাদের ছবি দেখে আমি আমার একটা মুভি বানানোর একটা ভরসা পেয়েছিলাম, তারা কিন্তু যে বললে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, ওনার জন্য তো একটা স্পেশাল স্ক্রিনিং। এক্স্যাক্টলি, একটা খুব স্যাটিসফাইং একটা অনুভূতি না, যে ভীষণ ভাবে দেখে বড় হয়েছে, ভীষণ ভাবে। আমি ভীষণ দুঃখের ব্যাপার যে বাকি দুজনের সঙ্গে দেখানো, কিন্তু সেটা অ্যাটলিস্ট হলো, এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার। আমি কিন্তু ভারতীয় ফিল্ম মেকারদের ছবি দেখেই আমার কিন্তু ছবি তৈরি করার আইডিয়া মাথায় এসছে। আমিও কিন্তু এখনো ছবি দেখতে গেলে প্রথমে হয়তো বিশাল ভারদ্বাজ বা সুধীর মিশ্রা কি মনুরা কাশ্যপটাকে দেখে নি, তারপরে হয়তো আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই আমাদেরকে
হলিউড এবং ইউরোপে কি 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 ছবি বানানো হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। কিন্তু আমি যে ফিল্মগুলো বানাচ্ছি এটা একটা ইন্ডিয়ান ফিল্ম, তার মধ্যে ওই ইন্ডিয়ান ব্যাপারটা যদি না থাকে, সেই সত্তাটা যদি না থাকে, তাহলে কিন্তু ফিল্ম হবে না। এবং সেই সত্তাটা কিন্তু এরা সব সময় আমাদের সামনে আনতে পেরেছিল, এবং সেই জন্যই কিন্তু ওদের ছবি এখনো দেখতে আমাদের ভালো লাগে। পথের পাঁচালী তুমি এখনো দেখো, ঠিক একই রকম ফিলিংস হবে। সুবর্ণরেখা দেখো তুমি, মানে সুবর্ণরেখা, ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা আমার এখনো চোখের সামনে ভাসে। এমন কোন অভিনেতা যার সঙ্গে তুমি কাজ করতে চাও এই মুহূর্তে ভারতীয় সিনেমা? দেখো সে তো ওরকম তো অনেক 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 রয়েছে। ইনফ্যাক্ট দেখো নওয়াজই তো রয়েছে, অসাধারণ অসাধারণ অভিনেতা। এরকম বহু লোকের সঙ্গে কাজ করতে চাই। আমার খুব ইচ্ছা আছে শাহরুখের সঙ্গে একটা কাজ করার। তাই? বাহ। I think he's a very good actor. তোমার সঙ্গে দেখা হয়েছে নিশ্চয়ই, এবং I think he's a very very good actor. তো সেটা এবং দেখিয়েছেন, সেটা আমি এক্সপ্লোর করতে চাই। আচ্ছা, আমার কিন্তু মনে হয় যে আমাদের যে তথাকথিত কমার্শিয়াল অ্যাক্টর যারা রয়েছেন এবং যা কমার্শিয়াল মুভিতে কাজ করেন, আমার মনে হয় হয়তো তারা নতুন ধরনের মুভি করারও একটা ঝুঁকি নেবেন। আমির খান তো অলরেডি নিয়েছেন এরকম অনেকগুলো। তো আমি আশা করি যে বাকি সবাই এগুলো করবেন, এবং তাতে কিন্তু আমাদের একটা নতুন জিনিস হবে। দেখো অমিতাভ বচ্চন আজকে এই গ্রেট গ্যাটসবি, যেটা ক্যানের ওপেনিং নাইট ফিল্ম, তাতে আছেন। তো আমার মনে হয় যে আমাদের কমার্শিয়াল অ্যাক্টরসরা, যারা আমার মনে করি যে তাদের মধ্যে অনেক অ্যাক্টিং লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো কমার্শিয়াল ছবির জন্য আর বার করতে পারছি না, এখনো ফোল্ডেড আছে, সেটাকে তুমি আনফোল্ড করতে চাইবে। শাহরুখকে বলেছো কখন, মানে তোমার একসঙ্গে কাজ করা ওর সঙ্গে? ওরা যখন আমার প্রিমিয়ার এসেছিল তখনই তো বলেছি। কি বলছেন তখন উনি? নিশ্চয়ই, ভেরি ভেরি সফট স্পোকেন, ভেরি হাম্বল ম্যান। তো নিঃসন্দেহে সেই সময় বলেছেন যে কাজ করবেন। তো দেখি কি হয়। একেবারে শেষে চলে এসেছি আড্ডার। আমি জানি বেদুদার অনেক কাজ রয়েছে, ছাড়তে হবে, কিন্তু এই দুটো গবেষণা কিরকম কিভাবে চালাচ্ছে এখন? যেগুলো চলছে, দুটো জিনিস চলছে। একটা হচ্ছে যেগুলো বললাম যে নানা রকম কোম্পানিজের সঙ্গে, আমার মনে হয় ডিজিটাল ফিল্মের, ডিজিটাল মুভিজের আরো কিছু নতুন হওয়া দরকার, সেগুলো নিয়ে কাজ করছি। তাছাড়া তো আমি আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে ডিজিটাল মুভি মেকিং এর উপর একটা মাস্টার ক্লাস। আচ্ছা, যে ডিজিটাল ছবি বানাতে গেলে বা ফিল্মে ছবি বানানোর থেকে ডিফারেন্সটা কি, তফাৎটা কি, সেটা সবাই কিন্তু এখনো বোঝেননি। তো সেই নিয়ে কথাবার্তা বলি, এবং তার টেকনোলজিটা কি, সে কোথায় যাচ্ছে, সেই সমস্ত কথাবার্তা হয়। তাছাড়াও আমি যেটা নতুন শুরু করছি, সেটা হচ্ছে যে সমস্ত কাজগুলো করতে পারিনি আগে, যেমন ধরো কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে। বোম সাহেব বলে একজন, ডেভিড বোম বলে একজন কোয়ান্টাম মেকানিক্সের একটা কাজ শুরু করেছিলেন। সেই কাজের উপর একটা অদ্ভুত ব্যাপার আছে ওটাতে, সেটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। আমার সেই কাজও শুরু করেছি। দেখা যাক সেটা কোথায় যায়। দেখো ব্যাপারটা হচ্ছে, মুশকিলটা কোথায় জানো তো, আমি অনেক কিছু করতে চাই, করার সময় হয়ে উঠছে না। বয়সটাও তো অনেক হয়ে গেল। তাহলে কি এরকম একটা গবেষণা করবে যে 24 ঘন্টার বদলে যা একটু বেশি দিনটা স্ট্রেচ করতে পারে? হ্যাঁ, ভাবছিলাম এটা অনেকদিন ভেবেছি যে কোন একটা অরবিটটাকে একটু যদি চেঞ্জ করে দেওয়া যায়, দিনটা 24 ঘন্টা বেশি হয়ে গেলে হচ্ছে না। আমি জানি না, হতেও পারে, এনিথিং ইজ পসিবল যখন বেদুদা আছে। অনেক অনেক ধন্যবাদ বেদুদা আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক অনেক গল্প, অনেক আড্ডা আজকে সত্যি বেদুদার সঙ্গে হলো। আরেকদিন নিঃসন্দেহে উনি আসবেন, এই কথা দিচ্ছেন উনি, তাই তো? নিঃসন্দেহে আসছি। যেই আমার নতুন ফিল্মটা তৈরি হয়ে, মানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, দ্য নেক্সট ডে ইউ উইল বি হিয়ার। তুমি ডাকলেই আসবো। ওয়ান্ডারফুল, তুমি ডাকলেই আসবো। আর এবিপি আনন্দ সবসময় চাইবে তোমাকে। অনেক অনেক ধন্যবাদ বেদুদা। আজকের মতো আড্ডা এখানেই থামছি। আরেকদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর অন্যান্য শিল্পীদের নিয়ে। চোখ রাখুন এবিপি আনন্দে।